স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। মেয়াদের ১০০ দিনে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক স্থাপন, সংলাপ বা আলোচনায় পিছিয়ে অন্তর্বর্তী সরকার, এমন মত বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের। বিএনপি বলছে, সংস্কারের জন্য নির্বাচনী উদ্যোগ পিছিয়ে রাখার কোনো যুক্তি নেই। একই মত বেশ কিছু রাজনৈতিক দলেরও। আর বিশ্লেষকরা সামনে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপ বা আলোচনার উদ্যোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ই আগস্ট থেকে শুরু হয় অন্তর্বর্তী সরকারের পথ চলা। এরপরই সামনে আসে দুটি বিষয়, একটি রাষ্ট্র সংস্কার আর অপরটি নির্বাচন। এরই মধ্যে রাষ্ট্রের বিভিন্ন ধাপে সংস্কারের সুপারিশের কাজ শুরু করেছে সংস্কার কমিশনগুলো, যার পরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে মন্তব্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের। কতগুলো সংস্কার প্রস্তাব আসবে, এই প্রস্তাবগুলো নিয়ে সরকার রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে, আলাপ আলোচনা করবে। আলাপ আলোচনার ভিত্তিতে কতগুলো বিষয় ঐক্যমত্য সৃষ্টি হবে এবং যেগুলো বাস্তবায়নের জন্য একটা রোডম্যাপ তৈরি হবে এবং তার থেকে একটা নির্বাচনের দিনক্ষণও বেরিয়ে আসবে। তবে সরকারের ১০০ দিনে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা বা সংলাপ, তাতে সন্তুষ্ট নয় বেশিরভাগ রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ করছেন না, করেনি। ইস্যু ভিত্তিক দুটো ডায়লগ করেছেন, একটা হলো 15 আগস্ট আর একটা হলো পূজা। কিন্তু সংস্কার নিয়ে আমাদের সাথে কোনো কথা বলেননি, রাজনীতি নিয়ে কোনো কথা বলেননি, ইলেকশন নিয়ে কথা বলেননি। এই গভর্নমেন্ট পলিটিক্যাল ডিসকোর্সে যাচ্ছেই না, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। একটা যে অর্গানিক যে যোগাযোগ বা রাজনৈতিক দলগুলোর সাথে জীবন্ত যে এনগেজমেন্টটা থাকা দরকার, সেটা সম্ভবত হচ্ছে না। এবং রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের দূরত্বের জায়গাটা থেকেই যাচ্ছে। আলাপ আলোচনা, যোগাযোগ, মত বিনিময়, সমঝোতা এটা লাগবে, কারণ না হলে সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন দেখা দেবে। আলাপ আলোচনাটা নিয়মিত বিরতিতে দরকার, সেই আলাপ আলোচনাটা হচ্ছে না। সেই জায়গাটা করলে আমার মনে হয় যে ঐক্যের জায়গাটা এখানে এবং দূরত্বের জায়গাটা অনেক কমে আসবে, ঐক্য অনেক বৃদ্ধি পাবে এবং আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারব। বিএনপি মনে করে, সংস্কারের জন্য নির্বাচনী রোডম্যাপ পিছিয়ে রাখার কোনো যুক্তি নেই। এক দফা সংলাপ প্রধান উপদেষ্টা উনি করেছেন, আলাপ আলোচনা করছেন, কিন্তু গতিটা একটু মন্থর। এই গতিটা আর একটু বাড়ানো দরকার বলে আমরা মনে করি। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে নির্বাচনের ঘোষণাটা দেওয়া, যদি এটা বেশি দেরি করা হয় তাহলে কিন্তু ক্রমান্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হতে থাকবেন। সংস্কার কিভাবে হবে এটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে, এই আলোচনাটা চলতে থাকুক, সংস্কার হোক, পাশাপাশি একটা নির্বাচনের ডেট দিয়ে মানে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যের বিষয়। ঘাটতি পূরণে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বা আলোচনা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। একটা হচ্ছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্মত হওয়া, আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সম্মত হওয়া, আবার যৌথভাবে রাজনৈতিক দল এবং সরকার সম্মত হওয়া। এই তিনটা পর্যায় অতিক্রম না করলে এবং সুষ্ঠুভাবে অতিক্রম না করলে মানে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেখানে আমরা উপনীত হতে পারবো না। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সংলাপের তাগিদ বিশ্লেষকদের। নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা পুরোপুরি বাস্তবায়নে দরকার রাজনৈতিক অঙ্গনেও নতুন যাত্রা। বিশ্লেষকরা বলছেন, আসছে সংলাপই হতে পারে নতুন সেই যাত্রার নতুন মাইলফলক। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। কারো সমর্থন 4 বছরে, আবার কেউ বলছেন নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছর থাকলেও ক্ষতির কিছু নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করে সরকারের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করার যে ইঙ্গিত দিয়েছে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে ভিন্ন মত। তবে সরকারের মেয়াদের প্রশ্নে দ্বিমত থাকলেও তাদের সবার চাওয়া অন্তর্বর্তী সরকার গণতন্ত্র প্রতিষ্ঠায় যেন সবসময় নির্বাচনমুখী থাকে। সম্প্রতি একটি বিদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন সংবিধানে সরকারের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করা হতে পারে।
The new constitution may say 4 years, probably, because people want to move faster. সরকার প্রধানের এমন মন্তব্যের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইসলামী দলগুলো ও গণ অধিকার পরিষদ বলছে, নির্বাচিত সরকারের মেয়াদ 4 বছর করা হলে তাতে কোনো ক্ষতি নেই। বিশ্বের অনেক দেশেই 4 বছর মেয়াদি আছে, অতএব এটাকে আমরা অস্বাভাবিক মনে করছি না। রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়া লাগবে, রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠার পরেই এটা হওয়া উচিত। ক্ষমতাকে ধরে রাখার জন্য কিন্তু সকলেই স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে এবং শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট যেন ভবিষ্যতে তৈরি না হয়, যেজন্য আমরা বলছি সংসদের মেয়াদ যেটা 5 বছর আছে সেটাকে 1 বছর কমিয়ে 4 বছর করা যায়। 4 বছর হলেও 4 বছর পর নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করবে। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলছেন, ব্যক্তিগতভাবে 5 বছর মেয়াদে তিনি কোনো সমস্যা দেখছেন না। আরও বেশ কয়েকটি দল বলছে 5 বছরই ঠিক আছে। আমি বলবো যে সংসদের মেয়াদ 5 বছর বাংলাদেশ, ভারত সহ সংসদীয় পদ্ধতির সরকারগুলোতে কিন্তু তাই আছে, 5 বছরই আছে এবং এটাকেই আমি যৌক্তিক মনে করি। তারপর আমার দল যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মোতাবেকই আমরা মনে করি যে আমাদের কথা বলা দরকার। আমরা আমাদের পার্টির দিক থেকে ইতিমধ্যে যতটুকু আলোচনা করেছি, আমাদের দেশের বাস্তবতায় সামগ্রিক বিবেচনা আমরা মনে করি 5 বছর মেয়াদটা থাকাটাই এখনকার উপযুক্ত সময়। যদিও ওই সাক্ষাৎকারের নতুন সংবিধান বলতে প্রধান উপদেষ্টা কি বোঝাতে চেয়েছেন তা রাজনৈতিক দলগুলোর কাছে এখনো পরিষ্কার নয়, কারণ সংবিধান সংস্কারের অন্তর্বর্তী সরকারই একটি কমিশন গঠন করেছে। আগামী জানুয়ারিতে কমিশনের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে সংবিধানে কি কি সংস্কার করা হবে তা চূড়ান্ত হওয়ার কথা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগের যারা হত্যা ও নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই হবে রাজনৈতিক ভিত্তিতে। দ্রুত নির্বাচনের দাবির বিষয়ে ইউনূস বলেন, নির্বাচনের ব্যাপারে সরকার তাড়াহুড়ো করতে চায় না। বলেন, মানুষের জীবনমান উন্নয়নের জন্য নির্বাচনের আগে সংস্কার গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য ছিলেন এমন 20 জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির নতুন চেয়ারম্যান সহ 2 কমিশনার যোগদানের 1 মাসের মধ্যেই তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তারা। এছাড়া নতুন কমিশন গঠনের 6 মাসের মধ্যে শতাধিক ব্যক্তির বিরুদ্ধেও দুর্নীতির মামলার প্রস্তুতি রয়েছে দুদকের। আদিত্য আরাফাতের প্রতিবেদন। টানা 15.5 বছর পর ক্ষমতা হারায় আওয়ামী লীগ। এরপর গঠন হয় অন্তর্বর্তী সরকার, নড়েচড়ে বসে দুদকও। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং উপদেষ্টাদের মধ্যে অন্তত 100 জনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নামে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের 100 দিনে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপিদের মধ্যে এখন পর্যন্ত মাত্র 1 জনের বিরুদ্ধে মামলা করতে পেরেছে দুদক। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুদকের অনুসন্ধান সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু হওয়ার পরপরই চাইলেই মামলা দেয়া যায় না। অনুসন্ধানকারী কর্মকর্তা দালিলিকভাবে দুর্নীতির প্রমাণ দিতে পারলেই কমিশনে মামলার সুপারিশ করে প্রতিবেদন পেশ করতে পারেন। দুদকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য ছিলেন এমন অন্তত 20 জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অর্থ পাচার সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুদকের নতুন কমিশন গঠনের পর প্রথম ধাপে যাদের বিরুদ্ধে মামলা হতে পারে এমন মন্ত্রী, প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জাহিদ মালেক, সম রেজাউল করিম, ডাক্তার দীপুমণি,
উপাধ্যক্ষ আব্দুল শহীদ, জাকির হোসেন, নসরুল হামিদ বিপু, জাহিদ আহসান রাসেল এবং জুনাইদ আহমেদ পলক। এছাড়া আওয়ামী লীগের সাবেক যেসব এমপির বিরুদ্ধে মামলার সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়া হবে তাদের মধ্যে রয়েছেন মির্জা আজম, নিজামুদ্দিন হাজারি, শফিকুল ইসলাম শিমুল, সুলাইমান হক জোয়ারদার, নাইমুর রহমান দুর্জয়, ইকবালুর রহিম, ডাক্তার মনসুর রহমান, হাসানুর রহমান রিমন, নুরুন্নবী চৌধুরী শাওন এবং বেনজির আহমেদ। দলিল প্রমাণাদি সংগ্রহ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন কমিশনের নিকট এবং কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধান সংশ্লিষ্টরা জানিয়েছেন দুদকের নতুন চেয়ারম্যান এবং 2 কমিশনার যোগদানের পর মামলার সুপারিশ করা প্রতিবেদন কমিশনে পেশ করবেন। এরপর আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং উপদেষ্টাদের বিরুদ্ধে ধাপে ধাপে মামলা করবেন তারা। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। দীর্ঘ 14 বছর পর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন। এবারই প্রথম ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করবেন নির্ধারিত কাউন্সিলররা। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফলে প্রার্থী, ভোটার এবং সাধারণ কর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। সম্মেলনের মধ্য দিয়ে নতুন করে সংগঠিত এবং পুনরুজ্জীবিত হবে দল, এমনটাই মনে করছেন নেতাকর্মীরা। সবশেষ 2010 সালে অনেকটা আড়ালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর 2021 সালে কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতদিন নানা সীমাবদ্ধতায় সম্মেলন করতে না পারলেও পরিবর্তিত পরিস্থিতিতে বেশ খটা করে সম্মেলন আয়োজন করেছে জেলা বিএনপি। কর্মীরাও মুখিয়ে আছেন নতুন নেতৃত্ব বাছাই করতে। একটি সফল সার্থক সম্মেলন 23 নভেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে যে যারা জেল জুলুম খেটেছে সেসব ত্যাগী নেতাই আমাদের এখানে আসা উচিত। সম্মেলনে শুধু নেতাই নির্বাচিত হবে না, মূল্যায়ন হচ্ছে আমাদের নেতাকর্মীদের। গণতান্ত্রিক উপায়ে যদি নির্বাচিত হয়ে কোনো নেতা, আমাদের যে নেতা আসবে তারা ইনশাল্লাহ আগামীতে আমাদেরকে মূল্যায়িত করবে। সভাপতি পদে একক প্রার্থী বর্তমান আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ভোট হবে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে। সাধারণ সম্পাদক পদে 2 জন আর সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে লড়াই করছি। আমি আশাবাদী এই নির্বাচনে আমি বিজয়ী হব। রাজনীতির ভিতরে থাকার কারণে আমি সবার কাছ থেকেই অন্তত এই প্রত্যাশাটুকু করতে পারি যে তারা আমাকে এই সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করবে। প্রত্যেকটা ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, প্রত্যেকটা জায়গায় আমার বিচরণ হয়েছে। এই বিচরণের প্রেক্ষিতে মানুষ আমাকে মন প্রাণ থেকে ভালোবাসে। এই জন্য আমি আশাবাদী যে আমার যারা লোকজন আছে, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, তারা আমার জন্য ক্যাম্পিং করছে। সেটা নির্বাচনের ফলাফল না হওয়া পর্যন্ত আসলে এটা বলা যাবে না। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ কেন্দ্রীয় নেতারা। সম্মেলন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। 1200 স্বেচ্ছাসেবক থেকে শুরু করে এই সম্মেলনের সাথে জড়িত যারা আছে প্রায় 12,000-এর মতো ডেলিগেট, 808 জন কাউন্সিলর এবং জেলা বিএনপির যে কমিটি, আমাদের যে ইউনিট কমিটি, সবার সহযোগিতা নিয়ে আমরা কাজ করছি। প্রথমবারের মতো স্বচ্ছ ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেবেন 808 জন কাউন্সিলর। ডিবিসি নিউজ ডেস্ক। সরকার পতনের পর অনেক জেলাতে আওয়ামী লীগের পদধারী ঠিকাদাররা পালিয়েছেন। ফলে বন্ধ রয়েছে অনেক অবকাঠামোর কাজ। সংশ্লিষ্টরা বলছেন উন্নয়ন কার্যক্রম যেন বন্ধ না থাকে তা নিয়ে তৎপরতা অব্যাহত রয়েছে। এদিকে ভোগান্তি দূর করতে দ্রুতই কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। সরকারের পট পরিবর্তনের পর থমকে আছে রাজশাহীর অনেক প্রকল্পের কাজ। নগরীর বক্ষব্যাধি হাসপাতালে পুকুরের সৌন্দর্যবর্ধন ও প্রতিরক্ষা প্রাচীর নির্মাণে 13.5 কোটি টাকার কাজটি করছিলেন যুবলীগ নেতা তরিদ আল মাসুদ রনি। তবে গত 5 আগস্ট থেকে তিনি পলাতক, তাই কাজ বন্ধ। 2 নামে 7টি কাজ ছিল রনির কাছে। একইভাবে আওয়ামী লীগ নেতা মোখলেসুর করছিলেন 6টি কাজ। 5 আগস্টের পর বেশ কিছু রাস্তার ও ড্রেনের কাজ বন্ধ থাকায় দুর্ভোগে বাসিন্দারা। সরকার পদত্যাগ করেছে, তার জন্য কাজকাম বন্ধ, ঠিকাদারও পালিয়ে গেছে। এখানে মানুষ যে বসবাস করছে বা দোকানপাট হচ্ছে, একটা কর্মসংস্থান হতো। এই অবস্থায় নতুন ঠিকাদার নিয়োগের কথা ভাবছে সিটি কর্পোরেশন। যদি কোনো ঠিকাদারকে পাওয়া না যায় তার বিরুদ্ধে নোটিশ আরোপ করে
বাকি টেন্ডারে যতটুকু ছিল বাকিটুকু পেমেন্ট যে অনুযায়ী নিষ্পত্তি করা দরকার সেই অনুযায়ী নিষ্পত্তি করে তাদেরকে বাদ দিয়ে নতুন করে রিটেন্ডার করা হবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বন্ধ খুলনা মহানগরীর প্রবেশদ্বার গল্লামারী সেতুর কাজ। 4 লেন সড়ক হলেও ময়ূর নদীর ওপর 2টি সেতুর একটিও নির্মাণ শুরু হয়নি। এর মধ্যে পুরনো একটি সেতু ভেঙে ফেলায় চাপ পড়ছে আরেকটি সেতুর ওপর। 68 কোটি টাকার প্রকল্প কবে শেষ হবে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সরকারের কাছে অনুরোধ যে তাড়াতাড়ি একটা জরুরি জিনিস এটা যেন তাড়াতাড়ি করে দেয়। ব্রিজটা তো কাজ এরকম ফেলানো রয়েছে, এখন সরকার তো কাজের দিকে কোনো মূল্যায়ন করতেছে না। সড়ক বিভাগ বলছে নান্দনিক এই সেতুর নির্মাণে ইস্পাতের কাজ চলছে ময়মনসিংহে। উপরের দিকে যে স্ট্রাকচারগুলো এগুলো এক জায়গায় তৈরি করে ম্যানুফ্যাকচার করে তারপর অনেকটা সেটিং করে নিয়ে এখানে সাইটে নিয়ে আসবে, পরে এখানে ওটা সেট করবে আর কি। উন্নয়ন কাজ ব্যাহত বরিশালেও। নগরীর 30টি ওয়ার্ডে 431 কিলোমিটার সড়ক সহ ড্রেনেজ নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কাজ থমকে আছে। 268 কোটি টাকার প্রকল্পের কাজ ঠিকাদাররা বন্ধ রাখায় বিপাকে স্থানীয়রা। আমার দোকানপাট যেখানে যা সব একটা নদী বানাই হয়ে গেছে, সবগুলানে জাম পরে, কেউ লেট হয়, কেউ কাইতে পরে। এখান থেকে ঠিকাদার পালিয়ে গেছে, সিটি কর্পোরেশনকে অবহিত করছি, কিন্তু তাদের কোনো পদক্ষেপ এ পর্যন্ত দেখা যাচ্ছে না। সিটি কর্পোরেশনের কর্মকর্তা আশ্বাস দিলেন এই সমস্যা দ্রুত সমাধানের। কাজগুলো সবগুলো শুরু করা আছে, সবগুলাই পর্যায়ক্রমে কাজ সবগুলো হয়ে যাবে। আমরা আশা করতেছি যে আমাদের এই ভোগান্তি যেটা আছে এটা থাকবে না। রংপুরে উন্নয়ন প্রকল্পের কাজ থেমে না থাকলেও তা চলছে ধীরগতিতে। ঠিকাদাররা আওয়ামী লীগের হওয়ায় সড়ক ও জনপথ, এলজিইডি ও গণপূর্তের বেশ কিছু কাজে এই অবস্থা। 4-5 বছর ধরে চলছে, কাজের কোনো দ্রুতগতি নেই। কাজ চলতেছে, সরকারি কোনো ইঞ্জিনিয়ার বা এসও এসডু এরা ঠিকভাবে আসে না। তবে সব প্রকল্পের কাজই এগিয়ে নিতে সচেষ্ট কর্তৃপক্ষ। বরাদ্দর কোনো সমস্যা নাই, 6টা কাজ চলমান আছে, 6টা প্রজেক্ট। না, ঠিকাদাররাই করতেছে, তারা কোনো রাজনৈতিক ইয়ার সাথে জড়িত না, এরা হলো ঠিকাদার এবং তারা কাজগুলো চলমান আছে। পরিবর্তিত পরিস্থিতিতে রংপুর সড়ক জোনের আওতায় সমস্ত কাজগুলোই চলমান আছে এবং আগামী এই অর্থ বছরে আমরা 2টা প্রকল্প শেষ করার আমাদের পরিকল্পনা আছে। ভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করতে তদারকি বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। শরীয়তপুরে জাজিরায় 110 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু প্রকল্পের আওতায় নির্মিত নদী রক্ষা বাঁধের 100 মিটার অংশ ধসে পড়েছে। ভাঙনে নদীতে পড়ে গেছে স্থানীয় একটি মসজিদ। আরও বড় ধরনের ভাঙনের শঙ্কায় আছেন নদী পাড়ের মানুষ। রাতের আধারে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এমন ভাঙন বলে অভিযোগ স্থানীয়দের। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মা সেতু থেকে অদূরেই নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকা। গত 3রা নভেম্বর থেকে বাঁধের পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকার ধস শুরু হয়। এখন পর্যন্ত বাঁধটির প্রায় 100 মিটার ধসে পড়ে নদীতে। ভাঙনের ফলে কংক্রিটের সিসি ব্লকগুলো পানিতে তলিয়ে গেছে। আশপাশে ফাটল দেখা দিয়েছে। ওসিমুদ্দি কান্দি, পাইনপাড়া, আলমখার কান্দি সহ শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার হুমকির সম্মুখীন। এছাড়া এই ভাঙন পদ্মা সেতুর জন্যও ঝুঁকিপূর্ণ। কোন রকম দিনকাল কাটাইতেছে, জায়গা ভাঙি গেল আর আমাকে আর উপায় নেই। আপাতত একটু করে দিয়েছিল বেরি, সেই বেরি যে সেই বেরি তো পুরিতে আছে না, অল্প করে আগে করছে, ওখানে সেই বেরি আবার সুইটে মুটে আবার ভাঙিয়ে দিতেছে। নদীর ওপারে পাইনপাড়া আহম্মদ মাঝিকান্দি এলাকায় মফিজুল উলুম জামে মসজিদটিও ভাঙনের শিকার হয়েছে। মসজিদটি নদীর ভেতরে পড়ে রয়েছে। 400-500 মানুষ আমরা নামাজ কালাম পড়তাম, হঠাৎ মসজিদটা ভেঙে গেছে। দ্রুত সময়ের মধ্যে ধসে যাওয়া বাঁধ সংস্কার করা না হলে হুমকির মুখে পড়বে নদীপাড়ের অন্তত 5 শতাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। সরকার তো নেডি আমাকে দাবি যে আমাকে এই যে পদ্মা সেতুর লগে আমাকে রাস্তাটা ঠিক করে দেয়। ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাদের নির্দেশনা মোতাবেক ভাঙন ঠেকাতে দ্রুত জিওব্যাগ ডাম্পিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। যে স্থানটা ভাঙন কবলিত হয়ে পড়েছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাইট ভিজিট করেছে এবং তারা তাদের সদয় নির্দেশনা মোতাবেক আমরা যত দ্রুত পারি এখানে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করব। 2010-11 অর্থ বছরে 110 কোটি টাকা ব্যয়ে প্রায় 3 কিলোমিটার কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ন্যায্য মূল্যের বাজার। প্রথম দিনেই ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। কম দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পেরে খুশি তারা। সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে জনসাধারণের জন্য এই বাজার, বলছে প্রশাসন
আয়োজকরা। এখন থেকে সপ্তাহে 2 দিন ন্যায্য মূল্যের বাজারে মিলবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। ক্ষেত থেকে আনা কৃষকের পণ্য সুলভ মূল্যে জনগণের জন্য, এই স্লোগানে পঞ্চগড়ে চালু হলো ন্যায্য মূল্যের বাজার। পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবক ফোরামের সহযোগিতায় বৃহস্পতিবার এই কার্যক্রম শুরু হয়। সপ্তাহে 2 দিন ন্যায্য মূল্যের বাজারে মিলবে শাকসবজি। স্বল্প মূল্যের এই বাজারে প্রতি কেজি আলু 55, পেঁয়াজ 80, শিম 60, বাঁধাকপি 40 ও লাউ প্রতি পিস 20 টাকায় বিক্রি করা হচ্ছে। কম দামে শাকসবজি মেলায় খুশি ক্রেতারা। গতকালকে মাইকিং শুনে আজকে আসলাম, শাকসবজি ন্যায্য মূল্যে বাজারে কিনলাম। বাজার মার্কেটে চেয়ে অনেক দাম কম, ওই হিসেবে এখানে লাইনে দাঁড়াইছি। আমরা এখানে আলু পেঁয়াজ কিনলাম, শাকসবজি লাউ করলা এখানে আছে। সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে জনসাধারণের জন্য এই বাজার, বলছেন জেলা প্রশাসক। যারা কৃষকদের কাছ থেকে কম দামে কিনে অনেক বেশি দামে মুনাফা লাভের আশায় তারা বাজারে এই সবজিগুলো বিক্রি করছিলেন, সেই জায়গাটাতে একটা আঘাত করার জন্য এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য আমরা এই ব্যবস্থাটি গ্রহণ করেছি। স্বল্প মূল্যের এই বাজারে তেল, চিনি সহ অন্যান্য পণ্য রাখারও দাবি ভোক্তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। উত্তরের জেলা দিনাজপুরে সময়ের সাথে বাড়ছে শীত মোকাবেলায় তাই লেপ তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, সেই সাথে কারিগরদের কর্মব্যস্ততাও বেড়েছে। তবে গতবারের চেয়ে এবার লেপ তোশকের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে বিক্রেতারা বলছেন উপকরণের দাম বাড়ায় বেড়েছে লেপ তোশকের দাম। উত্তরের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে বরাবরই শীত মৌসুমের স্থায়িত্ব একটু বেশিই হয়। প্রতিবছর উত্তরাঞ্চলবাসী নভেম্বরের শুরুতেই উত্তরের হিমেল হাওয়ার পরশ পেলেও এবার তা অনুভব করছে মাসের মাঝামাঝিতে। তবে শীত বরণের প্রস্তুতির রয়েছে তোড়জোড়। শীতের দিনে উষ্ণতা পেতে লেপ তোশকের দোকানে ছুটছেন ক্রেতারা। কর্মব্যস্ততাও বেড়েছে কারিগরদেরও। গরিব মানুষ তো আর বানাইতে পারে না, কারণ যে আপনার একটা লেপ বানাইলে 1400-1500 টাকা লাগে। শীত বাড়লে তো কাজের চাপ বাড়বে, চাহিদা মোটামুটি আছে, কাজ হচ্ছে, আরো সামনে আরো শীত পড়লে আরো কাজ হবে। এদিকে ক্রেতাদের অভিযোগ, অন্যবারের তুলনায় এবার দাম অনেক বেশি। ঠান্ডাতে মনে করেন এখন লেপ না বাড়ালে তো হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে পয়সাও খোলা না, প্রতি জিনিসের দাম বেশি। দামটা আমাদের কাছে বেশি মনে হচ্ছে গত বছর তুলনায়। বিক্রেতারা বলছেন উপকরণের দাম বাড়ায় তাদেরও বাড়াতে হচ্ছে পণ্যের দাম। জিনিসপত্রের যে দাম, এবার মানুষ কাস্টমার নিতে আসতেছে, আসে ঘুরে যাচ্ছে। জিনিসের দাম যদি একটু কমে তাহলে কাস্টমার আরও বাড়বে। প্রকারভেদে লেপের দাম পড়ছে সর্বনিম্ন 1000 থেকে সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত। ডিবিসি নিউজ ডেস্ক। প্রতিষ্ঠার 46 বছরে পদার্পণ করল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। 1979 সালের এই দিনে কুষ্টিয়া ঝিনাইদহের মধ্যবর্তী শান্তিডাঙ্গার দুলালপুর নামক স্থানে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়টির। 3টি বিভাগ দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে 8টি অনুষদের অধীনে 36টি বিভাগ চালু আছে। তবে প্রতিষ্ঠার এত বছর পরেও প্রতিষ্ঠানটিতে রয়েছে নানা ধরনের সংকট। সেশন জট, পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব, গতানুগতিক ধারার শিক্ষা কার্যক্রম, সনদ উত্তোলনে ভোগান্তি, শিক্ষক, রাজনীতি, একাডেমিক ও প্রশাসনিক কাজে ডিজিটালাইজেশনের অভাবসহ বিভিন্ন সংকট রয়েছে প্রতিষ্ঠানটিতে। প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা গবেষণায় আরও উন্নত হোক, এটাই প্রত্যাশা সকলের। আমাদের এটা 46তম হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের ইউনিভার্সিটির। তবে সেই 46 বছরে যতটা একটি ইউনিভার্সিটি আগানোর কথা ততটা আগাইতে পারিনি। হলে উঠতে পারি না, এখনও সিট পাই না 1 বছর পড়ার পরও। তারপর হচ্ছে আমাদের ক্লাসরুমের সংকট আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা জানবে যে হোয়াট ইজ দ্য কোড অফ কন্ডাক্ট ফর দ্য স্টুডেন্টস। স্টুডেন্টসদের কী কী কাজ করলে স্টুডেন্টসদের অপরাধ হয়, এবং শিক্ষকরাও জানবে যে তাদের কোড অফ কন্ডাক্টটা কী। ইউক্রেনে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার মধ্য দিয়ে এবার পশ্চিমাদের কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দেয়া দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের চালানো হামলার প্রতিক্রিয়ায় এ হামলা। বৃহস্পতিবার ইউক্রেনের শহর ডিনিপ্রোতে যে হামলা চালানো হয় তা মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হয় বলেও জানান তিনি। হুঁশিয়ারি দেন, যারা রাশিয়ায় আক্রমণের জন্য তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেয় তাদের সামরিক স্থাপনাগুলোতেও রাশিয়া আক্রমণ করতে পারে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্রের ব্যবহারের দুই দেশের যুদ্ধের মাত্রাকে আরও বাড়িয়ে দেবে। তিনি বলেন, রাশিয়ার এই পদক্ষেপ প্রমাণ করে যে রাশিয়ার শান্তিতে কোনো আগ্রহ নেই।
ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।